আসসালামু আলাইকুম। চেক করে না, আমাদের সাউন্ড চেক করে না, সমস্যা নেই, লাইভের প্রবলেম হবে না। সাউন্ড ঠিকঠাক আছে? সাউন্ড ঠিকঠাক আছে, আমরা একটু টেস্ট করি, তাই তো? সাউন্ড শোনা যাচ্ছে তো ঠিকভাবে না? আমরা একটু সাউন্ডে টেস্ট করি ইনশাল্লাহ। আমরা লাইভে আস্তে আস্তে সবাই কানেক্ট হচ্ছে, সাউন্ড ঠিকঠাক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো আজকে আমরা নিয়ে আসা আমাদের যাকে নিয়ে এসে তার আমরা একটা পোস্ট আগে দিয়েছি, হ্যাঁ, বা অনেকে কিছু প্রশ্নগুলো আমি আগে বলে নেই যে কী কী প্রশ্নগুলো ছিল। যে সরকারি জব থেকে যারা ব্যাক করে কেরিয়ার করতে চাচ্ছে, যারা আমাকে টেক্সট করেছেন, যারা আমাকে ফোন করেছেন, ভাই আমি সরকারি চাকরি পিছনে ঘুরতে ঘুরতে আমার কেরিয়ার নষ্ট হয়ে গিয়েছে, এখন আমি কি করব। সো আমরা বলেছিলাম এরকম একটা মানুষের গল্প আমরা শুনবো, সেও সরকারি চাকরি থেকে ব্যাক করে এসে বা সরকারি চাকরি না হওয়ার কারণে সে কিন্তু হতাশ হয়ে যায় না, সে কিন্তু ক্যারিয়ারটা কিন্তু শুরু করেছে। সো আলহামদুলিল্লাহ একটা জব প্লেসমেন্ট ভালোভাবে হয়ে গিয়েছিলাম। আর তাদের প্রশ্নগুলো এমন ছিল যে আমি ওই জায়গা থেকে ফিরে এসে এই সময়টাতে আসলে মানে পারবো কিনা। সো আমাদের একটা মেন উদ্দেশ্য ছিল যে হ্যাঁ কথা বলে আসেন। তো আমাদের আমি কথা শেষ করে আসুক আমাদের, যেহেতু আমাদের মেন টপিকটা আমি তুলে ধরি। সো আমাদের গেস্ট কিছুক্ষণের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। সো আমি কথা বলেছিল যে আমাদের যারা বিএসসি করেছে বা যারা সরকারি চাকরির পিছনে দৌড়াচ্ছে, এখনো সরকারি চাকরিটা মানে হয়ে উঠে নেয়, তারা এখনো বসে আছে, কিভাবে তারা কেরিয়ারটা করবে বা তারা কি আসলে পারবে কিনা এই জায়গা থেকে ফিরে এসে। এইটার অনেক বিষয় মাথায় চলে আসে আমাদের যে আসলে আমরা পারবো কিনা। তো আমার একটা কথা হচ্ছে আসলে আমরা এই চ্যালেঞ্জটা নিয়েছি, আমরা এই চ্যালেঞ্জটাতে ইনশাল্লাহ সাকসেসফুল হয়েছে যে আমরা যারা সরকারি চাকরি থেকে ব্যাক করে এসে আমাদের 3-in-1 করে কিন্তু জব প্লেসমেন্টে রিসেন্টলি জব প্লেসমেন্ট হয়েছে আমাদের। এই করোনা মহামারীর সময়টাতে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা থেমে নেই, জব সেক্টরে কিন্তু আমাদের স্টুডেন্টরা থেমে নেই, ওরা অনেক সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। কারণ আমরা কথা দিয়েছি বা কথা দেওয়ার যে উদ্দেশ্য, যে কথা রাখবো, সেটা কিন্তু আমরা একটা সুন্দরভাবে পরিচয় দিই বা সফলতার পরিচয় দিই। তো আজকে আমাদের যে মেইন উদ্দেশ্যটা হচ্ছে সরকারি চাকরিজীবী বা যারা চাকরির পিছনে দৌড়াচ্ছেন, যাদের চাকরি হচ্ছে না, তারপরেও কীভাবে নিজের কেরিয়ারটাকে রেডি করতে হয় সেটা নিয়ে আজকে কথা বলবো। আমরা গেস্টের জন্য একটু অপেক্ষা করছি, ইনশাল্লাহ এর ভিতরে আমাদের লাইভে আপনারা কানেক্ট হয়ে যাবেন। আর অবশ্যই আপনারা শেয়ার দিয়ে যারা এই হতাশায় ভুগছে, যারা কেরিয়ার করতে পারছে না বা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু ওনারা জানতে পারবে, সঠিক কেরিয়ার গাইডলাইনটা জানতে পারবে, যার ফলে একটা মানুষ চাকরির পিছনে না ঘুরে, চাকরির পিছনে মানে মানে টাইমটাকে ওয়েস্ট করে বা একটা স্বপ্নের ঘুরে ঘুরে আসলে তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তার কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে তার চাকরির বয়সটা শেষ হয়ে যাচ্ছে। লাস্ট সময়ে আমাদের কাছে এসে তার কেরিয়ার তৈরি করে দেওয়া, জব প্লেসমেন্ট তৈরি করে দেওয়া, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তো আমি বলবো যারা এই প্রবলেমগুলোতে আছেন বা জব প্রবলেমগুলো ফেস করছেন, তারা আমি মনে করি আগে থেকে প্রিপারেশন নেন, চাকরির পাশাপাশি একটা প্রফেশনাল এক্সপার্টিস ট্রেনিং করে আপনি নিজেকে একটা জায়গায় তৈরি করে দেন, আপনি সরকারি চাকরির জন্য রেডি হতে পারেন, এটা কোনো বড় কোনো কথা না। সো আমরা এই জায়গাটা সবসময় ইনশিওর করি আপনি যে কোনো কিছুর জন্য রেডি হতে পারেন, কিন্তু একটা কর্পোরেট বা একটা প্রফেশনাল এক্সপার্টিসনেস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার মধ্যে ভয়টা থাকবে না। সো আমিও আপনাদেরকে বলবো, আপনারা যাদের এই প্রবলেমগুলো আছে, আপনারা যারা এই প্রবলেমগুলো নিয়ে ফেস করছেন, যে চাকরির পিছনে ঘুরে ঘুরে আপনার সময়টা ওয়েস্ট হয়ে যাচ্ছে, আপনার এজটা শেষ হয়ে যাচ্ছে, বা নন ব্যাকগ্রাউন্ড থেকে আপনি কেরিয়ার করতে পারছেন না বা কেরিয়ার করতে চান, তো তাদের জন্য আমাদের আজকে লাইভ। তো আমি তো এবার লাইভটা একটু শেয়ার করে লাইভ দিয়ে রাখবেন, অবশ্যই শেয়ার করে দেবেন যেন আমাদের অন্য যারা স্টুডেন্টরা আছে, অন্য যারা শুভাকাঙ্ক্ষীরা আছে বা যারা কেরিয়ার নিয়ে অনেক হতাশাগ্রস্ত বা যারা একটা বড় সমস্যা হচ্ছে বাড়িতে বসে আছে, এখন অবধি জব প্লেসমেন্টে আসতে পারছে না বা
করোনার কারণে ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে বা অনেক প্রেশার মাথার মধ্যে, বাট কি করবে, এই একটা বছর কিন্তু শেষ, আপনি একটা বছর কিন্তু বাড়িতে বসে আছেন, সো আপনার ক্যারিয়ার কিন্তু আলটিমেটলি জিরো। সো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের কাছে আসেন, আপনারা কথা বলে যান, ক্যারিয়ারটা গুছিয়ে নেন, তাহলে আমাদের সব মানে জায়গাটা ফিল আপ হয়ে যাবে। সো আমাদের গেস্ট অলরেডি চলে এসেছে, আমরা তার মুখ থেকে শুনবো যে যাদের প্রশ্নগুলো ছিল যে সরকারি চাকরি না হয়েও আমার ক্যারিয়ার গড়া সম্ভব কিনা, আপনাদের সকল প্রশ্নের আনসার আমাদের গেস্ট থেকে শুনবো। আমাদের একজন স্টুডেন্ট আলামিন, সে তার গল্পটা, সাকসেসের গল্পটা বলবে যে তার হতাশাগ্রস্তরা কোথায় ছিল বা কীভাবে সে এই জায়গায় আজকে আলহামদুলিল্লাহ একটা কর্পোরেট ট্রেনিংয়ে তার জব প্লেসমেন্টটা হয়েছে। সো তার হতাশাগ্রস্তটা মানে কেন হয়নি বা কী কারণে সে ওই জায়গা থেকে উঠে এসে আজকে সাকসেস হয়েছে। সো ওর কথার মধ্যে দিয়ে যারা আপনারা হতাশাগ্রস্ত আছেন বা যারা প্রবলেমে পড়েছেন বা যারা চাকরি ক্ষেত্রে সফল হতে পারেন না, সো আমি মনে করবো ওনার কাছ থেকে শুনে আপনি অনেক বেশি স্পিডটা আপনার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। সো আমি প্রথমে ওর কাছ থেকে একটু পরিচয়টা জেনে নিব। হ্যাঁ আলামিন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন জমাদ্দার। আমি ডিপ্লোমা হোল্ডার না, আমি সরাসরি বিএসসি করছি এবং আমার ডিপার্টমেন্টটাও ছিল ভিন্ন, অর্থাৎ ট্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে আমি 2014 সালে আমার বিএসসি কমপ্লিট করা হয়েছে। এরপর লং টাইম আমি বসেছিলাম, দ্যাট মিনস বসেছিলাম বলতে আমি সরকারি জবের জন্যই বেসিক্যালি বসেছিলাম, প্রিপারেশন নিয়েছি, বিভিন্ন জায়গায় এক্সাম টিকসির ভাইবা হয়েছে, হ্যাঁ, বাট আনফর্চুনেটলি লাক ফেভার করে দেখে আমার মানে কোথাও আমি গভর্নমেন্ট জবের জন্য হয়নি। এই হচ্ছে আমার মোটামুটি পরিচয়। এছাড়া আসলে তারপরে তোমার কি হলো? তারপরে আমি যদি আমার যদি লাইফটাকে আমি দুইটা পার্টে ভাগ করতে চাই, একটা হচ্ছে বিফোর 30 অ্যান্ড আফটার 30। অর্থাৎ বিফোর 30 ইয়ার্সটা হচ্ছে আমি এভাবে করে গভর্নমেন্ট জবের জন্য পার করে দিয়েছি। যখন আমার বয়সটা হচ্ছে 2019 সালের জুন, মেবি হ্যাঁ জুন মাসের 26 তারিখে আমার লাইফে একটা অকারেন্স হয়ে যায়। এরপরেই হচ্ছে বেসিক্যালি আমি হতাশাগ্রস্ত হয়ে যাই যে আমি ওই গভর্নমেন্ট জব প্রিপারেশন থেকে বা ওই পথ থেকে আমি স্টপ হয়ে যাই। আচ্ছা, এরপরে দীর্ঘ 6 মাস হচ্ছে আমি বিভিন্নভাবে হতাশাগ্রস্ত হলে যা হয় যে একটা ছেলের বয়স 30 হয়ে গেছে, সে এখনও জব করতে পারতেছে না, প্রাইভেট জবের জন্য চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না। হ্যাঁ, ওই হতাশা থেকেই আমি একটা প্রতিষ্ঠানে এসে আইটি এক্সিকিউটিভ হিসেবে নর্মালি জয়েন করলাম। 6 মাসের ওইখানে জয়েন করার পরে দেন হচ্ছে স্যারের সাথে এনিহাউ মানে আমার কন্ট্যাক্ট হয়। এটা কিছু গল্প আছে। আমি ওই আমার হতাশাগ্রস্ত অবস্থায় আমি বিভিন্ন ট্রেনিং সেন্টারে নিজের স্কিলকে ডেভেলপ করার জন্যই আমি ঘুরছি বেসিক্যালি, যেহেতু আমার প্রাইভেট জব এক্সপিরিয়েন্স ছিল না, প্লাস হচ্ছে আমার গ্রাজুয়েশন অনেক বছর হয়ে গেছে, কোনো প্র্যাকটিক্যাল লাইফ এক্সপিরিয়েন্স ছিল না। সো আমি চিন্তা করছি ইন দ্য মেইন টাইম যে আমার স্কিল কীভাবে ডেভেলপ করা যায়। হ্যাঁ, স্কিল ডেভেলপ করতে গিয়ে আমি বাংলাদেশে অনেক নাম করা প্রতিষ্ঠানের ট্রেনার, আমি এখানে নাম বলবো না, হ্যাঁ নাম আমি ইন্ডিকেট করবো না, এবং ট্রেনিং সেন্টার আমি ইন্ডিকেট করবো না, যাকে সমালোচনা করবো না, আমরা সাকসেস স্টোরিটা শুনবো। হ্যাঁ, জাস্ট আমার ইন্টেনশন ছিল যে আমি কোনো কিছু শিখে দেন হচ্ছে আমি ট্রাই করবো যে প্রাইভেট জব সেক্টরে। ট্রেনিং করেছিলেন এর আগে? আমি প্রোগ্রামিং ট্রেনিং করার চেষ্টা করছি, তারপর হচ্ছে কমসিয়া প্লাস ট্রাই করছি, কমসিয়া প্লাস ট্রাই করছি। সো এগুলো করার জন্য আমি হ্যাঁ সরি উইন্ডোজ সার্ভারও আমি সার্ভারের জন্য এনরোল হয়েছিলাম। মাইক্রোটিকও করেছিলেন? মাইক্রোটিক একটা ক্লাস এক জায়গায় করেছি। সো আমি চেষ্টা করছি যে বেটার কোনো কিছু পাওয়ার জন্য, কিন্তু কখন মানে ওইভাবে করে আসলে হয়ে উঠতেছিল না, কারণ আমার কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছিলো। কারণ এই 6 বছরের অনেক আমার ফ্রেন্ড সার্কেল আছে, তারাও ভালো জায়গায় এস্টাবলিশড হয়ে গেছে, ওইভাবে করে কমিউনিকেশন হচ্ছিল না। তো যত কিছু করায় আমি আমার নিজের আমি শারীরিকভাবে একটু উইক হতে পারি, কিন্তু আমার মেন্টাল স্ট্রেংথটা খুব বেশি ছিল বিধায় আমি এই পর্যন্ত আসতে পারছি। পরবর্তীতে স্যারের সাথে কথা বলে দেন হচ্ছে এই টেকনোলজি পল্লীতে আসা, এবং স্যার আমাকে আলহামদুলিল্লাহ 3 মাসের মধ্যেই 3-in-1 যে কোর্সটা আছে ওইটাতে কমপ্লিট করে আমি 1 মাস বসেছিলাম। 1 মাসও বলবো না, কারণ আমাদের কোর্সটা শেষ হয়ে গেছে অক্টোবরে, শেষ হয়ে গেছে 1 তারিখের মধ্যে। আমি তারপর হচ্ছে ভাইবার জন্য ডাক পেলাম হচ্ছে 10 তারিখে আমাকে কল করা হয়েছে। এরপর হচ্ছে আমি রিটেন টেস্ট দিলাম, ওইখানে রিটেনও হয়েছে। দেন হচ্ছে রিটেন আমি এখানে একটু স্টপ করি। এই যে রিটেন টেস্ট তোমার হলো, এখান থেকে কত % তুমি আমাদের সিসকোর স্লাইড থেকে প্রশ্ন পেলা? ফুল, একদম ফুল
সিসকো থেকে আমি রিটার্ন থেকে রিটার্ন। এখন একটা প্রশ্ন, যারা আমাদেরকে প্রশ্ন করেছেন স্যার আপনাদের প্রশ্ন স্লাইড থেকে আমরা কত প্রশ্নের প্রশ্ন পাবো, দেখেন আমি এখানে এবার মানে টু বি অনেস্ট আমি এখানে কোনো প্রকার শো আপ বা মিথ্যা কথা বলার, আমি ওর কাছ থেকে যে যারা বলেছেন যে স্যার আমরা কি রিটেনের প্রশ্ন, আসলে দেখেন স্লাইড থেকে রিটেনের প্রশ্ন কি করতে পারে, রাউটিং কি, সাবনেটিং কি, নেটওয়ার্কিং কি, আপনি সুইচিং কি, ভিলেন কি, ভিটিপি কি, ট্রাঙ্কিং কেন করা হয়, ভিলেন কেন করা হয়, আপনার এসটিটিপিএস কেন করা হয়, এসএফসিপি কেন করা হয়, আরএসটিপি কেন করা হয়, এসটিপি কেন করা হয়, মানে দেখেন বিপিএন কেন করা হয়, যে প্রতিটা জিনিস আমরা কি স্লাইডের বাইরে পড়াইছি, পড়াই নাই। সো দেখেন তাহলে ও বলতেছে 80% বা 90% ইনশাল্লাহ পুরো সব কিছু ওখান থেকে পেয়েছে। তাহলে যাদের প্রশ্ন ছিল যে স্যার আমি কি প্রশ্নগুলো পাবো কিনা, আমি বলবো 100% সেটা আমি বলবো না, মানে ও একজন ওকে নিয়ে আসার একটাই কারণ যে ও আসলে এটা পেয়েছি কিনা, বা ওর মুখ থেকে শোনার জন্য আজকে আমি ওকে নিয়ে এসেছি যে ও কতটুকু রিটেন এক্সামে পেয়েছে। তাহলে তুমি কত পার্সেন্ট রিটেন এক্সামে আমাদের স্লাইড থেকে প্রশ্ন পেয়েছো? আমি বলবো 100% এখানে আসছে। হ্যাঁ, আর হচ্ছে যে মানে কোর্স করলেই হয় না, নিজের প্র্যাকটিস করতে হয় এবং পড়াশোনা করতে হয়। আলহামদুলিল্লাহ আমার ওইটা ছিল ধৈর্য ধরে, যে আমি 30 বছর পার করে দিয়েছি বাট কিছুই করতে পারিনি। দেখি 6 মাস আমি আরও কষ্ট করে স্ট্রাগল করে এতটুকু মেন্টাল প্রেশার নিয়ে আমি কিন্তু পড়াশোনা করছি। কারণ যেহেতু এখানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, দ্যাট মিনস এটা টোটালি পার্ট হচ্ছে আপনার সিএসসি বেসিস বা নেটওয়ার্ক বেসিস। তো আমি আসছি ত্রিপুরা থেকে, বিএসসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে। তো আমার জন্য আসাটা এখানে খুব টাফ ছিল সব কিছু ক্যাচ করা। তো ওই ক্যাচ করার জন্য যতটুকু হার্ড স্ট্রাগল করতে হয় আমি আপনার এই আমাদের স্যারের সাহায্য নিয়ে বা হেল্প নিয়ে আমি জাস্ট অতটুকুই, সে যতটুকু আমাকে দিছে ইনপুট, আমি সেই অতটুকুই ইনপুটটা গ্রহণ করছি এবং সেই ইনপুটটাই আমি আউটপুট হিসেবে আমার জবটা আজকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আগামীকালকে জয়েন করতেছি। এর চেয়ে বেশি তো কোনো কিছু লাগে না। ও কিন্তু একটা আগে কথা বলে গিয়েছিল কমার্শিয়াল ক্লাস, উইন্ডোজ সার্ভার, প্রোগ্রামিং। দেখেন তারপরে আরেক জায়গা থেকে মাইক্রোটিকে করতে গিয়েছে, কোনো কারণে সেটা হয় না। দেখেন ও কিন্তু অনেক হতাশাগ্রস্ত হয়ে এসেছে। ওই জায়গাটা যদি আসলেই ভালো থাকতো, ওগুলো করার পরে যদি একটা মানুষের আসলেই জব প্লেসমেন্টের জায়গা হতো, তাহলে কিন্তু দেখেন ওর টাইমটাও গিয়েছে, টাকাটাও গিয়েছে। একটা মানুষের টাকাটা বড় কথা না, ওদের টাইমটা চলে গিয়েছে, ওদেরকে রিস্ক মুভমেন্টে ছিল। একটা মানুষের 30 বছর সময় চলে গেলে আর কিচ্ছু থাকে না। তারপরে সে আমার একটা সেমিনারে এসেছিল, আমার প্রথম একটা সেমিনারে, ওখান থেকে ওর সাথে আমার দেখা। তখন আমি ওকে বলেছিলাম যে আলামিন তোমাকে আমি 3 মাসের মধ্যে রেডি করব। আমি কি পেরেছি তোমাকে? হ্যাঁ, ডেফিনেটলি আমি পেরেছি। এবং আমি এখানে একটু অ্যাড করতে চাই, আমি যেখানেই গেছি আমার স্কিলটা ডেভেলপ করার জন্য, আমি সেখানে আমার প্রবলেমগুলো আমি কি ভেঙে চড়ে বলছি যে স্যার আমার হচ্ছে এই অবস্থা, আমার বয়স 30 হয়ে গেছে, আমি কোথাও জব পাচ্ছি না, আমার স্কিল ডেভেলপ করার জন্য এই সেক্টরে আসার জন্য কী কী করতে হয় আমাকে সাজেশন দেন। দেখুন তারা কিন্তু আমাকে ভুলভাল সাজেশন দিয়ে আমাকে কী করালো, কমশিয়া করালো, আমাকে সার্ভার করালো, বাট টোটালি ভিন্ন ট্র্যাকে নিয়ে যাচ্ছে। আমি এটা জানি না যে এইটা একটা ট্রেনার কেন করে, সেটা কি তার মার্কেটিং শো আপ করার জন্য না কি, এটা আমি আসলে আমার চিন্তার বাহিরে। যে এখানে তো নিজের মার্কেট, এখানে একটা স্টুডেন্টের ক্যারিয়ার, একটা স্টুডেন্ট ক্যারিয়ার মানে হচ্ছে তার হোল লাইফটা এইটার উপর ডিপেন্ড করবে। এইখানে ভুলভাল কাউন্সেলিং করে যে কেন এই জিনিসগুলো ট্রেনিং সেন্টারগুলো করে, আমি ট্রেনিং সেন্টারগুলোকে আমি যদি ওইভাবে আমার অ্যাবিলিটি থাকতো তাহলে আমি একে শোকস করতাম যে আপনারা এই জিনিসগুলো কেন করেন। সে ওই ট্রেনার যেটার জন্য পারফেক্ট তাকে তার জন্য রেডি করেন। একটা স্টুডেন্ট যার জন্য আসবে এখানে, তাকে ওইখানেই তাকে আপনাকে ইনভলভ করতে হবে, আদারওয়াইজ অন্য ট্র্যাকে নেওয়া যাবে না। কিন্তু আমি দেখলাম আমার এই 1 বছরের এক্সপিরিয়েন্স লাইফে এই ট্রেনিং করতে যে আসলে এটা খুব রেয়ার যে আপনাকে রাইট ট্র্যাকে আপনাকে পথ দেখাবে। এইটা শুধুমাত্র আমি আমাদের শুধু স্যারের কাছে পেয়েছি যে আপনি যে সেক্টরে আসতে চান আপনি ওয়েলকাম, সেই সেক্টরেই সে ওইভাবে করে পথ দেখাবে। আমি একমত যে দেখেন একটা ট্রেনার সে যদি সিসকো জানে, মাইক্রোটিক জানে, মাইক্রোসফট জানে, রেড হ্যাট, লিনাক্স জানে, AWS এবং এজুর সম্বন্ধে জানে, সে কখনই আপনাকে বলবে না ভাই তুমি শুধু সিসকো শিখো, তুমি শুধু মাইক্রোসফট শিখো, তুমি। আমি কিন্তু জানি সে কোন নেটওয়ার্ক শিখলে এখন সে যে জায়গায় আসে তাকে উইন্ডোজ শিখতে হবে নাকি রেড হ্যাট শিখতে হবে। তাকে আমি কখনই ফার্স্টে বলবো না তুমি রেড হ্যাট শিখো, তুমি উইন্ডোজ শিখো, তুমি ক্লাউড শিখো। এটাই আমাদের একটা বড় সমস্যা। আমরা ট্রেনারগুলা মানে একটা জায়গা আমরা আবদ্ধ হই যে আমরা নিজেদেরকে আপডেট করতে চাই না। আমরা ভয় পাই যে আমি এটা শিখতে গেলে আমাকে হয়তো ভয় পেতে হবে, বা আমাকে না, নিজেকে ছোট মনে করার কিছু নাই। আমি এখনো শিখি, আমি এক জায়গা থেকে এখনো AWS
জুড়ে দুটো জিনিস আমি এক জায়গা থেকে শিখতে পারি না বা আমি ভালো লাগে না, কারণ আমি যদি ভালোভাবে শিখতে পারি, টেকনিকটা জানি, আমি আমার ইংরেজি স্টুডেন্টদেরকে ভালোভাবে শেখাতে পারবো। আমি নিজেও একজন স্টুডেন্ট, আমি বলবো না আমি একবার সব, আমি নিজেও একটা কথা বলা আছে, আমরা যতই মানে বড় হই না কেন আমাদের ট্রেনারদেরকে ওই যে এসএসসি লেভেলের এক্সাম দিতে হয়। যে আমাদের একজন সুন্দরভাবে একটা কমেন্টস করেছিল যে মানে মাস্টার ট্রেনার এসএসসি মানে কেন দিবে, আমাদের নাম করে একজন ট্রেনার বাংলাদেশে, সে বাংলাদেশের টপ অফ দ্য লিডেক্সের এক্সপার্ট, সে কিন্তু আপনার RCS দিল। কেন দিল? কারণ সে আপডেট হয়েছে। সো এটা না, সে জুনিয়র না। সো আমাদের ট্রেনারদের উচিত প্রতিটা জিনিস, আপনি যে ভালো ট্রেনার, যে যারা সিনিয়র ট্রেনার আছে, আমরা তাদের কাছ থেকে শিখি বা তাদের কাছ থেকে, আমি একটু সরি আমাদের যারা ফোন দিচ্ছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি কথা বলতে পারবো না। সো আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনি জিনিসটা শেখেন, এখানে লজ্জার কোনো কারণ নেই। আপনি শিখবেন, 6 মাস পরে গিয়ে কিন্তু আপনি কী করতে পারবেন, ওই ট্রেনিংটা প্রোভাইড করতে পারবেন, ওই ট্রেনিংটা শিখাতে পারবেন। এটা কোনো লজ্জার কোনো কারণ, আপনি যেটা জানেন না জেনে নেন, শিখে নেন। সো আমরাও রিকোয়েস্ট করি আমাদের যারা স্টুডেন্টরা আছেন বা যারা ট্রেনিং প্রফেশনে আছেন, প্রতিটা ট্রেনারই আপনি এক্সপার্ট হয়ে দেন ট্রেনিং করেন। আপনি শুধু আপনি যতটুকু জানেন ওইটাকে সেল করার জন্য একটা স্টুডেন্টের কেরিয়ার, দেখেন ওকে কমিশিয়ে প্লাস করাইছে, ওকে উইন্ডোজ সার্ভার করাইছে, এই ছেলেটা কমিশিয়ে উইন্ডোজ সার্ভার করে কী করবে? ও এখন যেখানে গেছে, ওকে এখানে রিক্রুট ছিল সিসকো অ্যান্ড মাইক্রোটিক। তো সিসকো জানতে হবে, সিসকোর পুরো কনসেপ্ট এবং প্রশ্নটা কিন্তু ওকে সিসকো স্লাইড থেকে করা হয়েছে, এবং মাইক্রোটিকের কাজটা কি পারে, কারণ সে সাপোর্টিংয়ে কাজ করবে, তাকে কাজটা করতে হবে মাইক্রোটিক ডিভাইসে। সো আপনাকে ওকে ডিভাইসে কাজটা শিখতে হবে, তাহলে আর ভয়টা কেটে যাবে। সো আমরাও বলি আপনি সিসকো যেটা প্যাকেট টেচার বা GNS3 দিয়ে শেখাবেন, সেখান থেকে কনসেপ্টটা সুন্দরভাবে A to Z শিখিয়ে দেন, তারপর মাইক্রোটিকের মধ্যে কাজটা শেখালে এই ভয়টা কাটবে না, কেটে যাবে, তাহলেও সাকসেসিং রেটটা অনেক বেড়ে যাবে। শুধু শুধু একটা মানুষকে বা একটা স্টুডেন্টকে ভুল ক্যারিয়ার দেখায় সেল করার জন্য ক্রস সেল A+ করে সিসকো করে, আমি রেডেটে নিয়ে গেলাম, একটা ছেলে সিসকো করার পর রেডেটে গিয়ে কী করবে? সে A+ কেন করবে? সে তো হার্ডওয়্যার সম্বন্ধে মোটামুটি যদি না জানে, তাহলে একবার কিছুই জানে না, তাহলে আপনি তাকে কমিশিয়ে A+ সম্বন্ধে বলেন, বা বাংলাদেশের এনভায়রনমেন্টটা আসলে কমিশিয়ে A+, আমি ওরকমভাবে আসলে মানে জব রিকোয়ারমেন্ট থাকে না, তাকে সিসকো জানে কিনা বা মাইক্রোটিকের কাজটা প্র্যাকটিক্যালি জানে কিনা, যেটা আমি টু বি অনেস্ট, আমি যেহেতু ISP পার্সন, আমি ISPতে কাজ করেছি, কর্পোরেটে কাজ করেছি, আমরা সেটা খুব ভালোভাবে দেখেছি যে রিক্রুটমেন্ট আসলে কী লাগে, সেজন্য আমি ওইটার উপরে সাজেস্ট করি, ওইটার উপরে শেখানো ট্রাই করি। সেজন্য আমাদের যারা ট্রেনিং প্রফেশনাল বা ট্রেনার সিওরা আছেন, MD স্যাররা আছেন, আপনারা এটাকে ভালোভাবে মনিটরিং করেন যে একটা ছেলে কিন্তু আপনার ইনস্টিটিউট থেকে এসে কিন্তু আরেকটা ইনস্টিটিউটে যাচ্ছে, ওই কিন্তু আপনার মার্কেটিংয়ের খারাপ জায়গাতে কিন্তু চলে আসতেছে। সো এটা কিন্তু আপনি দিন দিন বড় হইতে পারবেন না, আপনি দিন দিন ডাউন হয়ে যাবেন, কারণ ওর যে কেরিয়ারটা সময়টা নষ্ট হয়েছে, তার সাথে ওর ফাইন্যান্সিয়ালি যে মানে সমস্যাটা হচ্ছে। আমি এটাই বলতেছিলাম যে আমার একটা স্টুডেন্টের 30 বছর পর্যন্ত মানে বেকার বসে থাকার পর তার যে ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট, আমি কিন্তু সেই সাপোর্টটাও কিন্তু আমি কোথাও ডিউ রাখিনি। রাইট, আমি কিন্তু ওই ট্রেডিং স্কুল আমি আমার ডিউ দিয়ে আসছি, তাহলে আমার কি টাকা লস, আমার এই টাকাটা কিন্তু ফিডব্যাক দিতে আমার বহুত পরিশ্রম করতে হয়েছে, ফ্যামিলি থেকে আমার এইভাবে করে 9-6 করে আমাকে হয়েছে। আমি জব পাচ্ছি না, দেন হচ্ছে আমার টাকা তো গেলই, প্লাস হচ্ছে আমার যে টাইমটা, আমার সেই টাইমটা কিন্তু গেছে, যে আমার টাইম প্লাস টাকা দুটাই গেছে, কিন্তু ওই টাইমটা লস করার মতো টাইম আমার জন্য ছিল না, কারণ তোমার তো বয়সটা আপ হয়ে গেছে। ওর এই দুঃখটা আসলে ওর না, এরকম হিউজ মানে জিনিস হচ্ছে যে বাংলাদেশের ট্রেনিংয়ের নামে এখন আমরা মানে বারবার কোচিং সেন্টারের মতো হয়ে যাচ্ছে, এক্সপার্টিস না তৈরি করতে পেরে আমরা কী করছি, গতানুগতিক একটা স্লাইড পড়াচ্ছি, গতানুগতিক একটা কাজ শিখাচ্ছি, যেটা আসলে আমি বারবারই বলি একটা প্রফেশনাল এক্সপার্টিস ট্রেনিং হওয়া উচিত, তার কেরিয়ার এটা হওয়া উচিত, এখান থেকে যেন তার কেরিয়ারটা দাঁড়িয়ে যায়। আমি সবসময় বলি তাকে ইন্টারভিউ প্যানেল থেকে শুরু করে, প্রশ্ন থেকে শুরু করে, টেকনিক্যালি হ্যান্ডেল করা শুরু করে, তার ড্রেস আপ সব কিছু কিন্তু আমরা রেডি করে দিই, সব কিছু কিন্তু ওকে আমরা বলে দিই। সো তার এই জায়গাটা কিন্তু রেডি থাকে। সো যারা প্রশ্নটা করেছেন যে আমার 30 আপ হয়ে গিয়েছে, সো তাদের জন্য সবচেয়ে বড় প্রবলেম, আমি 30 আপ তাদের জন্য আমি স্যার আমি একটা কথা বলি যে আপনি যতই উইক হন না কেন, আপনি যে মেন্টালি মানে আপনার স্ট্রেংথ থাকে যে আমি মানুষের প্রস্তুত, আমার লাইফ যত ঝড় আসুক, আমার ক্যারিয়ার এদিকে হয়নি বাট আমার ক্যারিয়ারটা এদিকে করতে হবে, সো আপনি এতটুকু স্ট্রেংথ থাকলে আপনি সেটা পারবেন 100%। হ্যাঁ,
আপনি ভেঙে পড়লে চলবে না যে আমার তো এই শেষ, আমার ফ্যামিলি সাপোর্ট দিতে হবে, আমার বিয়ের বয়স হয়ে গেছে, এগুলো মাথা থেকে একদম ঝেড়ে ফেলতে হবে। বিয়ে ভাই, ছেলে মানুষদের বিয়ে 40 বছর পর্যন্ত বিয়ে করলে হয়, মানে কোনো সমস্যা নেই। আমাদের এক মন্ত্রী 65 বছর বিয়ে করছে, তার 65 বছর সে মনে করছে আমার ক্যারিয়ার হয়েছে, সে ওইখানে বিয়ে করছে। সো এগুলো বাদ দিয়ে আপনার মানসিকভাবে আপনার মানে শক্ত হতে হয়। আপনি মানসিকভাবে স্ট্রং হবেন, আপনার ক্যারিয়ার দেখবেন যে সব কিছু পজিটিভলি হয়ে গেছে। এবং সবসময় পজিটিভ থাকাটা হচ্ছে একটা মানে কি বলবো, মানে বড় হাতিয়ার, আপনি এটাকে বলতে পারেন। আমি এটা একবার 100% দেখেন, ওর মানসিকতা, ও যখন ইন্টারভিউটা দিয়ে এসেছিল, ও যখন ভাইবাটা দিয়েছে, মানে আমার কিন্তু ওর প্রতি কনফিডেন্স ছিল, কারণ আমি এই মানুষটাকে চিনি। কারণ এই মানুষটা আগাগোড়াই হচ্ছে কি একটা শেখার মানুষ, সে কিন্তু কখনো ভেঙে পড়ে নাই। তাকে আমি ক্লাসে যতটুকু দিয়েছি সে ততটুকু শিখেছে। আমি বলছি তুমি কোনো প্রকার টিউটোরিয়াল দেখবে না, কোনো প্রকার ইউটিউব দেখার দরকার না, তুমি আমার স্লাইডটা কভার করো, আমি 100% তোমাকে আমি যেখানে পাঠাবো, যেখানে তুমি ইন্টারভিউ দিবা, 100% ইনশাল্লাহ তোমার ভালো একটা অপরচুনিটি বা তোমার ভালো একটা ফিডব্যাক আসবে। ও কিন্তু অতটুকুই কভার করেছে। আজকে দেখেন ও র্যাঙ্কস আইটিতে, তাই না, র্যাঙ্কস আইটিতে আলহামদুলিল্লাহ ভালো একটা স্যালারিতে সে জয়েন করেছে। দেখেন ওর এই স্যালারি ফার্স্ট মাসের টাকাই কিন্তু পুরা সবগুলা কোর্সের ট্রেনিংয়ের টাকাটা উঠে যাচ্ছে। সো এটা কিন্তু একটা বড় কথা না যে একটা প্রফেশনাল ট্রেনিং করলাম, আমার টাকাটা একটু বেশি যাচ্ছে। এটা কিন্তু একটা প্রশ্ন করছে যে আমরা কিন্তু বলে দিয়েছি যে আমি সিসকোর জন্য আপনাকে আলাদা ট্রেনিং করাবো না, আর সিসকো শিখে চলে যাবেন, আপনি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে চাকরি পাবেন না, কেউ আপনাকে দিবে না। মাইক্রোটিক শিখে চলে যাবেন, সেটা আপনি আপনার রিক্সে যাবেন, আমরা আপনাকে সাজেস্ট করবো না, বা আমরা চাই আপনাকে একটা ক্যারিয়ার তৈরি করে দিতে, যে আপনি একটা জায়গায় গিয়ে যেন সিকিউর থাকতে পারেন। এটাই আমাদের মেন উদ্দেশ্য থাকে। আর আমাদেরকে বারবারই বলা হয়, স্যার আপনারা এত, কালকে কে জন্য একটা আমাকে কমেন্টস করছে, স্যার আপনারা এত কম টাকা দিচ্ছেন কেন? বাংলাদেশের মানুষদের একটা বড় ভুল হচ্ছে, মানে কম টাকা ভালো কিছু দিল দোষ, আবার বেশি টাকা দিলে আমাদের কি মানে বল যে এত টাকা কেন দিলে। আমি ওই দিনের লাইভে বলেছিলাম যে কোম্পানির একটা জায়গা, যেটা বড় একটা জায়গায় আমি কাজ করি, ডিসিশন মেক করি। সো আমার এই জায়গা থেকে আমি সবসময় বলে দিই, যদি কারো এমনও প্রবলেম থাকে যে আপনি কাজ শিখতে আগ্রহী, আপনার কাছে টাকা নাই, আপনি ক্যারিয়ার করতে চান, আপনি ফিনান্সিয়াল জিরো নলেজ, নাই বললেই চলে, আপনি প্রমাণ দিয়ে আসেন। আমি আপনাকে কথা দিলাম আজকে লাইভের মাধ্যমে, আমি ওই দিনও বলেছি আমরা আপনাকে ফ্রি অফ কস্টে 100% শিখিয়ে দিব। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যখন জব পাবেন তখন আমাদের এই পেমেন্ট আপনাকে জবের মাধ্যমে পেমেন্ট করে দিতে হবে, কারণ নাহলে আপনার টান থাকবে না যে একবার ফ্রি শিখলাম কাজ শিখতে পারবো না। সো এটা হচ্ছে কন্ডিশন। এমনও যদি কেউ থাকে আমরা শেখাতে চাই, আমাদের মতো এরকম অন্যরা উদ্যোগ নেই যে একটা মানুষ টাকার জন্য তার ক্যারিয়ারটা যেন নষ্ট না হয়ে যায়, সে টাকা দিতে লেট হচ্ছে তাকে বকাঝকা দিয়ে তার ক্লাসটা যেন বন্ধ করে দেওয়া না হয়। তাহলে হবে কি বাংলাদেশ না, মানে যেখানেই আপনি কাজ করবেন এখানে আপনি তৃপ্তি পাবেন না, এই মানুষগুলোর ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। মানুষের সমস্যা থাকতেই পারে, হয়তো আপনি তার থেকে কিছু টাকা নিয়ে আপনি কম নিয়ে হলে মানুষগুলোকে একটা জায়গায় যখন সেটেল হবে 3 থেকে 4 মাসের মধ্যে আপনার টাকা রিটার্ন চলে আসতেছে। সো আপনি বেনিফিট চিন্তা করার আগে অন্তত একটা মানুষকে একটা জায়গায় বা সব মনস্থির যদি করতে পারেন, এই মানুষগুলা বা আমাদের স্টুডেন্টগুলো একসময় ভালো জায়গায় গিয়ে আপনার মার্কেটিংটা ওরাই করবে। আমি সবসময় বলি আমাদের ভাই মার্কেটিং করার কোনো দরকার নেই, আমাদের স্টুডেন্টরা আমাদের মার্কেটিংয়ের বড় জায়গা। সে আজকে সফল না হইতে পারলে আজকে আমাদের স্টুডেন্টকে জীবনও রেফার করতে না। আমাদের যে 6 নম্বর ব্যাচ আসতেছে, পুরা ব্যাচটা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের একটা রেফারেন্সের বড় একটা জায়গা, যে আমরা ভালো কাজ করেছি দেখে। 7 নম্বর ব্যাচ। সো 7 নম্বর ব্যাচে কি সবগুলা মানে আমরা টাইম ছিল 20 তারিখ, বাট সেটা আমরা 15 তারিখে এগিয়ে নিয়ে এসেছি। কেন? আমাদের ব্যাচটা অলমোস্ট ফিল আপ হয়ে গেছে, আর মানে একজন না দুজনের একটা সিট ফাঁকা আছে। সো কেন? ওরা ভালো শিখতে পেরেছে দেখে ওরা ওদের ফ্রেন্ডদেরকে পাঠিয়েছে, ছোট ভাইদেরকে পাঠিয়েছে, নাহলে কিন্তু পাঠাতো না। এভাবে এক্সপার্টিস হওয়ার মধ্য দিয়ে একটা মানুষ অনেক দূর এগিয়ে যাবে। আরেকটা প্রশ্ন, হ্যাঁ তোমার কোনো না, আমি এখানে শুধু বলতে চাচ্ছিলাম যে যেহেতু আমি যেখানে জয়েন করতেছি একটা কর্পোরেট কোম্পানি, এখানে কিন্তু আপনার এক্সাম যে প্রসিডিউরটা, এখানে ফার্স্টে রিটেন এক্সাম হয়েছে, দেন হচ্ছে ভাইবা। এখন ভাইবাতে কিন্তু আপনাকে আপনার সিভিতে যে আপনি যা লিখবেন ওইটা দিয়ে আপনি জিজ্ঞেস করবে। আপনি সিভিতে আপনি এইখানে এই কোর্স করছেন, এইখানে সব কিছু কোর্স করলেন কিন্তু কোনো কিছু ভালোভাবে শিখলেন না, কিন্তু আপনার সিভিতে ইন্ডিকেট আছে। তো বোর্ড প্যানেল যদি ওইগুলো নিয়ে ধরে আর আপনি ওইগুলো না পারে, তাহলে কিন্তু এটা একটা ব্যাড ইমপ্রেশন পড়ে যায়। তো আপনি সিভিটা এমনভাবে তৈরি করবেন
যে আপনি যতটুকুই পারেন আপনি দুইটা জিনিস পারেন, ওই দুইটা জিনিস আপনার সিভিতে থাকুক। আমি এই জন্যই বলতেছি, কারণ আমি রিটেন যে এক্সামটা দিলাম এইখানে টোটালি সিসকো থেকেই রিটেন এক্সাম আছে। বাট যখনই আমি ভাইবার জন্য কল পেলাম, ভাইবাকে আমাকে সিভি দেখে সিভি ধরে ধরে মাইক্রোটেক আমি কী কী পারি সব কিছু মাইক্রোটেক বেসে আমাকে জিজ্ঞাসা করছে। নট অনলি ভাইয়া বোর্ড, নর্মাল ভাইয়া বোর্ডের মতো না যে 2-3 জন, এখানে 5 জন আমার কাছে ভাইয়া বোর্ডে ছিল। 5 জন কিন্তু আমাকে র্যান্ডমলি প্রশ্ন করছে, কেউ থেমে থেমে প্রশ্ন করে নাই। একজনের মুখের কাছ থেকে কেড়ে নিয়ে আরেকজন করছে, আরেকজন, এভাবে আমাকে র্যান্ডমলি প্রশ্ন করছে। সবথেকে বড় ব্যাপার, ভাইয়া বোর্ডটাকে নিজের ফেভার করে নেওয়ার জন্য একটা টেকনিক থাকতে হবে। আমি এই টেকনিকটা আমি হয়তো ভাই এর আগে বিভিন্ন জায়গায় ভাইবা দিয়ে গভর্নমেন্ট জব বা সে জব হোক, আমার এই টেকনিকটা আলহামদুলিল্লাহ আমার মধ্যে ছিল। সো আমি ওই টেকনিকটা অ্যাপ্লাই করে ভাইবা বোর্ডটা আমার নিজের মতো করে আমি নিতে পারছি। সো স্যার দেখতেছে যে যারা প্রশ্ন করতেছে যে এই স্যারকে যা কিছুই বলি না কেন সে সেটার অ্যান্সার দিচ্ছে, প্লাস সাথে সাথে ওটার ফিডব্যাক যা দরকার হবে সে সেটা অ্যান্সার দিচ্ছে। সো আই থিঙ্ক এইগুলোই হচ্ছে একটা ট্রিক্স, যে জবকে ক্যাপচার করার জন্য আপনার যে ট্রিক্সগুলো দরকার এগুলো হচ্ছে আপনার ট্রিক্স। আপনার ফার্স্টে ভালোভাবে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, দেন হচ্ছে ইমপ্লিমেন্ট করবেন হচ্ছে আপনি যেখানে ভাইবা দিতে যাচ্ছেন বা রিটেন দিতে যাচ্ছেন ওইখানে আপনি ওইগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন ভালোভাবে। দ্যাটস নাইস। সো দেখেন এখানে যে প্রশ্নটা করেছেন স্যার, ইন্টারভিউ বোর্ডে কি প্রশ্ন করতে পারে অলরেডি কিন্তু সে কভার করেছে, যে আমি সিসকো মাইক্রোটেক যখন শিখবো তখন রিটেন যদি কোনো এক্সাম হয় আপনাকে প্রথমে সিসকো থেকে সব প্রশ্ন করা হবে, আর মাইক্রোটেকের মধ্যে আপনাকে ভাইভাতে মৌখিকভাবে জিজ্ঞেস করবে, কারণ আমরা মাইক্রোটেকটা লেখার চেয়ে বলাটা অনেক বেশি পছন্দ করে। যারা ইন্টারভিউ বোর্ডে থাকে তারাও এটা অ্যাকসেপ্ট বা এটা নিতে পছন্দ করে। তো যাদের প্রশ্নগুলো থাকে আসলে মানে প্রশ্নগুলো কি করতে পারে, আপনি ক্লাসে না আসলে কখনো বুঝতে পারবেন না প্রশ্নগুলো আসলে কি করে। আর যখন আপনি ট্রেনিংটা কমপ্লিট করবেন ওই একজ্যাক্ট 4-5টা প্রশ্নের উপরে কখনো আপনি ডিপেন্ড থাকতে পারবেন না, কারণ আপনাকে আমাদের সিসকোর পুরো স্লাইড যখন আপনাকে কভার করবো আপনার মধ্যে একটা কনফিডেন্ট থাকবে যে আমি যেখানেই যাবো ইনশাল্লাহ আমি পারবই। তখন আমরা আমাদের স্টুডেন্টগুলোকে ওভাবে তৈরি করি, প্রতিটা স্লাইড বাই স্লাইড যতটুকু মানে শেখার দরকার এবং যতটুকু কাভার করার দরকার স্লাইডের মধ্যে পুরো ইন্টারভিউ প্রশ্ন কাভার হয়ে যায়। কি আমাদের স্লাইডের মধ্যে বাইরে কি কোনো কিছু পড়া লাগে ইন্টারভিউর জন্য না। তো দেখেন আপনি এই এতটুকু স্লাইড, জাস্ট অল্প স্লাইড করে আপনি ইন্টারভিউর জন্য প্রশ্ন প্লাস আনসার দুইটাই কিন্তু পেয়ে যাবেন। একটা মানুষকে আলাদা করে কোনো কিছু পড়া লাগে না, 100টা ট্রেনিং করা লাগে। ভালোভাবে করেন, ভালো জায়গায় করেন, এক্সপার্টস লোক শিখে করেন, যেই হোক তার সম্বন্ধে জানেন কতটুকু সে শেখায়, কতটুকু আপনি শিখতে পারবেন, ভালোভাবে জেনে শুনে একটা জায়গায় যান। কারো প্রচারণায় পড়ে, কারো মার্কেটিংয়ে পড়ে ওর যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো, অনেক জায়গা থেকে অনেক বড় বড় ট্রেনিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টররা কাউন্সিলিং করে ওকে ভুল একটা পথে নিয়ে গেছে, কমার্শিয়াল প্লাস উইন্ডোজ সার্ভার তারপরে এটা সেটা। এটা কিন্তু একটা বড় ক্ষতিকারক। আমি রিকোয়েস্ট করবো যারা সিও স্যাররা আছেন বা এমডি স্যাররা আছেন আপনারা ইনস্ট্রাক্টরদেরকে আগে কাউন্সিলিং করেন, ওদেরকে এক্সপার্ট বা বাইরে থেকে কোনো হায়ার ট্রেনার এনে তাদেরকে ইন্টারভিউ প্যানেলে ফেস করার, যে ওরা আসলে কতটুকু জানে বা উনি আসলে কতটুকু এক্সপেরিয়েন্স পারসন, উনি আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করেছে কিনা এটা জেনে একটা ট্রেনারকে নেন। আন্তর্জাতিক ট্রেনারদেরকে নিয়ে বেশি দূর আগাতে পারবেন না, কারণ বাংলাদেশ এখন এক্সপার্টিস খুঁজে, কাজ শিখার জায়গা খুঁজে, যেখান থেকে কাজ শিখতে পারবে আজ হোক কাল হোক স্টুডেন্ট ওটা খুঁজে বের করবে, সেখানে সে যাবে। কিন্তু দিন শেষে আপনার বদনামি নিয়ে আপনি আপনার অন্য যে প্রোডাক্টগুলো আছে, অন্য যে সার্ভিসগুলো আছে, এই একটা ভুলের কারণে ওই প্রোডাক্টগুলো কিন্তু ডাউন হয়ে যাবে। সো আমি বলবো এই কাজটা কখনোই করবেন না। একটা ভুল পথ, একটা ভুল ক্যারিয়ার পাথ দেখে একটা মানুষের কাছ থেকে এত টাকা নিয়ে তাকে একটা জব প্লেসমেন্ট না করে বা তাকে একটা ভালো জায়গায় না নিয়ে কখনো ঠেলে ফেলে দিবেন না, কারণ বদদোয়া এমন একটা জিনিস, আপনি যত কোটি টাকার মালিক হন না কেন একটা পর্যায়ে কিন্তু আপনার পতন বা খারাপ পজিশনে চলে যাবেন। সো আমি সবসময় বিশ্বাস করি সততা নিষ্ঠা আর যদি মানুষকে শিখাতে পারে তাহলে ইনশাল্লাহ একদিন আমরা বড় একটা জায়গায় যাবই। সো এই জন্য আমি আজকের লাইভটার আগে লিখে দিয়েছিলাম একটা সারপ্রাইজিং থাকবে, যে এই সারপ্রাইজিংটা আমাদের ছিল যে ও 30 আপ হওয়ার পরেও মনোবলটাকে শক্ত রেখে আমার কাছে 3 মাস থেকে 4 মাসের ঠিক না পূরণ হওয়ার আগ মুহূর্তে কিন্তু ওনার একটা জব প্লেসমেন্ট আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং ভালো একটা জব প্লেসমেন্ট হয়ে গিয়েছে। আর আপনারা যারা বলছেন স্যার 30 আপ, আমার 40 আপ কাছাকাছি, জব হয় নাই, আমি চাকরি পিছনে দৌড়াচ্ছি, আমি এখন কি করব?
আপনিও সেম ডিসিশনটা নিতে পারেন, আপনিও চেষ্টা যারা চালিয়ে দিতে পারেন প্রপার ওয়েতে আমাদের গাইডলাইন্স মেনটেন করে। সো আমরা বিশ্বাস করি আপনি যদি ওর মতো এইভাবে গাইডলাইন্স মেনটেন করেন, পড়াশোনা করেন, প্র্যাকটিস করেন, ওয়াই নট। আজকে উনি তো বলেই গেল যে এই প্রবলেমটা বা মনোবলটা কখনো হারানো যাবে না। আমরা ওনাকে সেজন্যই নিয়ে এসেছি বা আমাদের স্টুডেন্টকে সেজন্যই নিয়ে এসেছি যে কোনো সেক্টরই না, নন ব্যাকগ্রাউন্ড হোক, ব্যাকগ্রাউন্ড হোক, সিএসসি হোক, সব ব্যাকগ্রাউন্ডের মানুষ নিয়ে আমরা কাজ করতে চাই। বাংলাদেশের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি নিয়ে যে একটা ভুল কথা যে এখানে নাকি ক্যারিয়ার নাই, এখানে নাকি জব প্লেসমেন্ট নাই, এই জায়গাটা আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করছি। বাকিটা আল্লাহর হাতে। আমাদের যারা কোম্পানির চেয়ারম্যান এমডি স্যারদের সমন্বয়ে ওনাদের আমাদের প্রচেষ্টা আর ওনাদের সহযোগিতায় কিন্তু আমরা একটা জায়গায় আমাদের স্টুডেন্টগুলোকে জব প্লেসমেন্ট করতে পারতেছি, আদারওয়াইজ কিন্তু সম্ভব ছিল না বা হবেও না। সো আমরা এইভাবে চেষ্টা করে যাব, এইভাবে বয়সটাকে একটা বাধা কখনই মনে করবো না। সো আলামিনের কাছে আমার লাস্ট দুইটা প্রশ্ন, যে মানে তোমার কাছে যদি এখন প্রশ্ন করা হয় টেকনোলজি করলে সাপোর্টের দিক থেকে কেমন, যে তোমাকে আসলে কেমন সাপোর্ট দিয়েছে বা ওরা কি কোনো মানে ফাঁকিবাজির জায়গাটা ওদের কত দূর? এটা যদি আমি ইন ওয়ার্ডে বলি, এটা অসম। আপনি এনি টাইম যখন খুশি তখন আপনার কোনো প্রবলেম হোক, সেটা আপনার টেকনোলজি রিলেটেড কোনো প্রবলেম হোক, আপনার অন্য কোনো প্রবলেম হোক, এখান থেকে আপনি সাপোর্ট পাবেন। এটা মানে এটাকে রাত বিরাত কি আমাদের? না, আমি তো বলি এটা কোনো টাইম নেই, আপনার সকাল নেই, বিকেল নেই, দুপুর নেই, রাত নেই। যখনই আপনার কোনো প্রবলেম ফেস করবেন, স্যারকে নক করবেন, সে অবশ্যই আপনাকে রিপ্লাই করবে, সমাধান দেওয়ার চেষ্টা করবে। এটা মানে আমি টু বি অনেস্ট, মানে এই জায়গাটা আমি সবসময় চেষ্টা করি একটা মানুষের সমস্যা না হলে সে আমাকে কখনো নক দিত না। সো আমরা যে একটা যারা ট্রেনার মানুষরা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনার স্টুডেন্ট যখন আপনাকে নক করে, আমার বিনীত বাবা আহ্বান থাকবে এই মানুষগুলো টেক্সট একটু রিপ্লাই দিবেন, কারণ ওরা কিন্তু আপনার একটা সঠিক আনসার উত্তরের কারণে বসে থাকে, তার সময়টা যেন ওয়েস্ট না হয়। তাহলে হবে কি, মানে আমি একজন নিজাম স্যার হয়তো বা মানে সবাইকে চেঞ্জ করতে পারবো না, সবার গল্প নিয়ে আসতে পারবো না, বাট আমাদের সাকসেস স্টোরিগুলো এমন যে কারো বয়স কাউকে থেমে রাখবে না, কোনো নন ব্যাকগ্রাউন্ড থেমে রাখবে না, কোনো ব্যাকগ্রাউন্ড থেমে রাখবে না। সকল ধরনের মানুষ শিখে তার গন্তব্যস্থলে বা টেকনিক্যাল ইন্ডাস্ট্রিতে নিজেকে জয় করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি ইনশাল্লাহ। আর আরেকটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে মানে আমাদের এখানে যারা মানে মাইক্রোটিকের ক্লাসটা করে, আমরা কি ভিএমওয়্যার বা ভার্চুয়াল নো, আমরা কোনো ভিএমওয়্যার আমরা কাজ করি না, আমরা রিয়েল ডিভাইসেই কাজ করি। আচ্ছা, আমরা এইটার যে বেনিফিটটা হচ্ছে আমি পেলাম, যে আমাকে ভাইবা যখন জিজ্ঞাসা করছে নেট কীভাবে করে, রাইট, আমি বলি একটা কোশ্চেন ভাইবা শেয়ার করি যে নেটটা আপনি কীভাবে করবেন। তো আমি কিন্তু ডিরেক্ট স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি, আমার প্রথমে আইপি থেকে ফায়ারওয়াল দিতে হবে, ফায়ারওয়াল থেকে নেটিং করে মাস্কুলেট করে দিতে হবে, নেটটা করে দিতে হবে। আমি যেটা ভিএমআই বলতাম যে ভিএমআই, আমি কিন্তু ভিএমআই হোয়াট ইজ ভিএমআই আমি জানি না। আমরা কখন আসলে আমরা রিয়েল ডিভাইসে কাজ করছি এবং জানাইও নাই যে ভিএমওয়্যার বা ভার্চুয়াল এতে হয় কি আপনি একটা ভয়টা কাটে না যে এটাতে মনে হয় একরকম আর ডিভাইস যেমন আরেক রকম, এই প্রবলেমটা কিন্তু হয়। সো আমরা চেষ্টা করেছি ডিভাইসে, ডিভাইসে তো আমরা 100% ক্লাসটা নিয়েছি, তাই না? 100%। মানে আমরা কি একটাও কি ভার্চুয়াল বা না, ভিএমওয়্যার আমরা একটাও কোনো ভার্চুয়াল ক্লাস করিনি, আমরা সবগুলোই হচ্ছে আপনার রিয়েল ডিভাইসে ক্লাস করছি। এটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট। সো যাদের প্রশ্নটা ছিল যে আপনারা কিভাবে করেন, এটাকে আপনি আপনার ইন্টার্নশিপ ভাবে নিতে পারেন, যে আমি এখানে 6 মাস বা 3 মাস ইন্টার্নশিপ করলাম। কারণ কি, এটা হচ্ছে আপনি রিয়েল ডিভাইসে কাজ করতেছেন, নট ভার্চুয়াল। আপনার মেশিনে দেখতেছেন, মেশিনের কানেকশনটা কীভাবে হচ্ছে, কীভাবে রাউটিং হচ্ছে, সব কিছু আপনি দেখতেছেন। তো তাতে হবে কি, আপনি একটা এখানে ইন্টার্নশিপ হিসাবে কিন্তু আমাদের সলিউশন ফার্মে বা আমাদের ট্রেনিং ফার্মে আপনি সুন্দরভাবে আপনি নিজের এক্সপিরিয়েন্সের জায়গাতে কী করতে পারবেন, শো করতে পারবেন অ্যাজ এ ইন্টার্ন। যে আমি ইন্টার্ন করতে চাই, অ্যাজ এ বিএসসি যারা আসতেছেন তারাও কিন্তু আমাদের এখানে ইন্টার্ন করতে পারেন, কর্পোরেট আপনারা ইন্টার্ন করতে পারবেন। 6 মাসের আমরা ইন্টার্নশিপের যে ইন্টার্ন প্যাকেজটা করাই বা 3 মাসের যে ডিপ্লোমা স্টুডেন্টদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা করায়, মানে কাউকে আমরা এখানে আসলে ছাড় দিই না, না শেখার, শিখতে হবেই। যেটা আমাদের এখানে উদ্দেশ্য থাকে, আপনি যত কিছুই জানেন আমরা জিরো থেকে আপনাকে শেখানো চেষ্টা করি, যেটা মানে ও যত কিছুই জেনে এসেছে, আমি কিন্তু জানি না সে কী জেনে এসেছে, তাকে আমি জিরো থেকে একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। আর আমি বলবো আমাদের সাথে এখন সুদীপ্ত ভাই কানেক্ট হয়েছে, আমি সুদীপ্ত ভাই অনেক অনেক ধন্যবাদ। প্রতিটা জব প্লেসমেন্টের পিছনে এই সুদীপ্ত ভাই অনেক অংশে আমাদের সাথে রিলেটেড থাকে। সো সুদীপ্ত ভাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের লাইভে কানেক্ট হওয়ার জন্য, আমাদের সাথে সবসময় থাকার জন্য, আমাদের টিমে কাজ করার জন্য। আমরা ওনাকে একটা
টিম মেম্বার হিসেবে জানি যে আমাদের টেকনোলজির আরেকজন মেম্বার হচ্ছে সুদীপ্ত স্যার বা সুদীপ্ত ভাই, যিনি আমাদের ব্যাকগ্রাউন্ড টিমে কাজ করে। আমি অনেক বেশি প্লেজার যে সুদীপ্ত ভাই আমাদের টিমে কাজ করে, আমাদের টিম মেম্বারদেরকে নিয়ে কাজ করে। ওনার ক্রেডিট কোনো অংশে কম না। আমি হয়তো মানে সবসময় হয়তো ওনাকে মানে ক্রেডিট দিতে পারি না বা ওনাকে লাইভে পাই না, বাট যখনই পাই তখনই আমি ওনার কথাটা স্মরণ করি। সুদীপ্ত ভাই আমাদের সাথে থাকবেন, সবসময় আমাদের স্টুডেন্টদের নিয়ে কাজ করবেন। সো আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা সবসময়। সো লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমরা যে কোর্স ফিটা নেই, যাদের প্রশ্ন ছিল আপনারা কেন এত কম কোর্স ফি নেন 3-in-1, যেটা এখানে 3টা কোর্স বাট নাম দিয়েছি কি 3-in-1, মানে কি একটা। সেক্ষেত্রে আমাদের তোমার প্রশ্ন, আমরা এত কম টাকা নিয়ে আসলে সার্ভিসটা কেমন দিচ্ছি, সার্ভিস কি লড়বড়ে হচ্ছে বা কম টাকার কারণে আমরা কি কম শেখাচ্ছি, বাট কোনো জুনিয়র ট্রেনার বা কোনো ডিপ্লোমা পাস করে এসেছে বা কোনো ট্রেনিং ট্রেনার, এই যে প্রশ্নগুলো ছিল এটা নিয়ে তুমি একটু কি বলবা, যে এই জায়গাটা আগে একটু যদি ক্লিয়ার করে। দেখুন এখানে হচ্ছে পেমেন্ট ইস্যুটা আমি ফার্স্টেই বলে নিয়েছি যে আমি কিন্তু বাংলাদেশের টপ লেভেলের যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেইখানে আমি পেমেন্ট করে আসছি। হ্যাঁ, ওইখানে পেমেন্টের সাথে যদি আমি এইখানে পেমেন্টের তুলনা করি কোনো কিছু, ওইখানে আমি যে সার্ভিসগুলো পেয়েছি বাট এইখানে যে সার্ভিস পেয়েছি মানে রাত দিন এটা হচ্ছে পার্থক্য। মানে এখানে কম টাকার মধ্যে আমাদের যে সার্ভিসটা আপনারা দিচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশে অন্য কোনো ট্রেনিং ইনস্টিটিউট আমার মনে হয় দিতে পারবে না। এবং এইখানে কোনো জুনিয়র ইনস্ট্রাক্টর কোনো ক্লাস নিচ্ছে না, কোনো স্টাফ সাপোর্ট দিচ্ছে না। আপনার যতগুলো সাপোর্ট দরকার হয় সব আমাদের কোর্স টিচার যে মেন্টর থাকে সেই হচ্ছে আমাদের, হ্যাঁ উনিই দেয়। মানে আমরা জুনিয়র কোনো স্টুডেন্টদেরকে দিয়ে কোনো ক্লাস কি নেই? না, নট পসিবল। এই যে প্রশ্নটা আপনি আমাকে কালকে যে করেছেন, আমি তাকে বলবো আপনি আসলে আমাদের সম্বন্ধে জানতে হবে। আমরা অতিরিক্ত মার্কেটিংয়ে বিশ্বাসী না। আপনি আমাদের কাছে আসেন, এসে জিজ্ঞেস করেন যে আসলে এখানে ক্লাসটা কে নেয়, বা আমরা কোনো মানে স্টুডেন্টদেরকে দিয়ে বা কোনো সদ্য ডিপ্লোমা পাস করা কাউকে দিয়ে ট্রেনিং নেই কিনা, বা অনলাইন আমরা কোনো অনলাইনে রাইট না কোনো ক্লাস নিচ্ছি না। আমাদের সব ব্যাচে কিন্তু অফলাইন। আলহামদুলিল্লাহ আমাদের এখন অবধি মানে করোনার এই মহামারীর সময় লকডাউন খুলে দেওয়ার পরে আমরা এখন পর্যন্ত 7টা ব্যাচ আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি রান ডাউন করেছি। 3টা ব্যাচ বের হয়ে গিয়েছে, তার মধ্যে আমরা অলমোস্ট 2টা ব্যাচে অলমোস্ট 9 জনের জব প্লেসমেন্ট করেছি। বাকি যে রানিং বেসগুলো থেকে আলহামদুলিল্লাহ কালকে আমাদের রেডিয়েন্ট থেকেও আমাদের এখান থেকে স্টুডেন্টকে ডাকা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা খুব পজিটিভ রেজাল্ট পেয়েছি। রানিং স্টুডেন্টকে জব প্লেসমেন্টের মধ্যে ডাকা হয়েছে। আই হোপ সো কাল পরশু পর্যন্ত আমাদের একটা টিভি চ্যানেলও আলহামদুলিল্লাহ আমাদের জব প্লেসমেন্ট আসতেছে। সো ওইটারও আমরা বলেছি আমরা কোনো আইএসপিতে শুধু না, টিভি চ্যানেল, ইন্স্যুরেন্স কোম্পানি, আপনার কর্পোরেট হাউস, তারপর ন্যাশনাল আইএসপি, সব সেক্টরে আমাদের স্টুডেন্টরা জব প্লেসমেন্ট হচ্ছে। সো আপনি যে কথাটা বলছেন যে আমরা শুধু কি আইএসপিতে জব প্লেস করি, তা কিন্তু টোটাল একটা ভুল ধারণা। আমাদের যে নেক্সট এপিসোড বা নেক্সট শুক্রবারে যে লাইভ আসতেছে ওইটা কিন্তু আমাদের টোটালি ভিন্ন ধর্মী একটা জব প্লেসমেন্ট। মানে ওইটাতে আসলে অনেকে ইন্স্যুরেন্স কোম্পানিতে কীভাবে জব প্লেসমেন্টটা শুক্রবারে আমি লাইভে আমাদের ওই স্টুডেন্ট আসবে, ওর কাছ থেকে শুধু ইন্স্যুরেন্সে কীভাবে সিসকন মাইক্রোটি কাজ করে সেটা কিন্তু আমাদের জানা উচিত। সো একটা জায়গা কিন্তু আমরা সীমাবদ্ধ না। ওর যেমন কর্পোরেট ইন্ডিয়া জব হয়েছে, যাদের সেন্ট্রাল জোনাল হয়েছে, যাদের ন্যাশনাল ওয়াইড হয়েছে, সবাইকে কিন্তু আমরা আনতেছি। সো আমরা বলছি আমরা একটা জায়গায় কিন্তু থেমে নেই, আমাদের মাল্টিটাস্কিং জব প্লেসমেন্টগুলো হচ্ছে। সো আশা করি পেমেন্টের যে প্রশ্নটা করছেন যে আমরা কেন মানে 15,500 টাকা নিচ্ছি বা 25,000 টাকা থেকে 10,000 টাকা কেন ডিসকাউন্ট দিচ্ছি, এটা কারণ হচ্ছে আমি চাই আপনি টাকার জন্য যেন ক্যারিয়ারটা না থেমে থাকে। এখানে কোনো প্রকার আমাদের মানে কোয়ালিটি লুজ দিচ্ছি না। এই প্রশ্নটা যে করছেন যে কোয়ালিটি না, আমরা কোয়ালিটি আমি চ্যালেঞ্জ করবো আপনি ক্লাস করা 3টা ক্লাস করেন, যদি আপনার ভালো না লাগে পুরো টাকা রিটার্ন নিয়ে যাবেন, আমার লাইফ সেফ থাকবে। এটাতে আমরা কোনো প্রকার স্যাক্রিফাইস, আপনার ভালো না লাগলে চলে যাবেন, পুরো টাকাটা নিয়ে চলে যাবেন, সেটা আমরা আপনাকে আপনি প্রমিস করতে পারি। এখানে কোনো প্রকার নয়সা বা কোনো প্রকার আপনার সাথে ফাইজলামি করবেন না। আমাদের ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই বলা আছে একটা স্টুডেন্ট কেরিয়ার জন্য কোনোদিন নষ্ট না হয়, তাকে যেন 100টা ট্রেনিং অফার না করা হয়, কারণ এই মানুষটার প্রপার ওয়েতে প্রপারভাবে কাজ শিখে জন্য আমাদের মার্কেটিংয়ের জায়গাটা ওই জন্য তৈরি করে দেয়।
এই জন্য আপনার ট্রেনিং ফিটা অনলি 15,500 টাকা রেখেছি। তারপরও কারো যদি কোনো সমস্যা হয় আমরা ইনস্টলমেন্টে টাকাটা রেখেছি যে আপনি আস্তে আস্তে টাকাটা দেন, আপনার ফ্যামিলিতে যেন কোনো প্রেশার না পড়ে, আপনি এক্সপার্টেসের মধ্য দিয়ে আপনি পেমেন্টটা করবেন। এবং এই 15,500 টাকার মধ্যে আমরা ডিসকাউন্ট দিয়েছি না? হ্যাঁ, মানে যারা বলবেন যে আমরা আসলে কোন টাকা কেমন সার্ভিস দিবেন, তারা না আসলে ক্লাস না করলে বুঝতে পারবেন না। বাইরে থেকে কোনো কমেন্টস করে আপনার পাবলিক স্পিকারে মানে আপনি একটা অড সিচুয়েশন দাঁড় করাবেন, এটা আমরা আপনাদের কাছ থেকে আশা করি না। কারণ আমার একটা সৎ উদ্দেশ্যটাকে আপনার মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই। এটাকে কোনো প্রকার নেগলেসি করে, কোনো প্রকার হাসাহাসি করে আপনি কোনো লাভ নেই। দিন শেষে দেখবেন আপনি পিছিয়ে পড়ে আছেন, আর ওনার যারা শিখছে, যারা এক্সপার্টিস হচ্ছে, তারা কিন্তু চলে যাচ্ছে। এ যদি করোনার কারণে ভাষায় বসে থাকতো যে স্যার আমি করোনা শেষ হোক তারপরে শিখবো, তারপরে আমার জব প্লেসমেন্ট হবে, আজকাল জব প্লেসমেন্ট হইতো? করোনা চলাকালীন ওই সময়তে কিন্তু এখন রানিং সে ক্লাস কমপ্লিট করে এই মুহূর্ততে তার জব প্লেসমেন্ট হয়েছে। যেহেতু আমি বলবো যারা এই কথাটা বলছেন স্যার আমি কয় মাস পরে শিখবো, 1 মাস পরে শিখবো, যতদিন যাচ্ছে আপনি পিছিয়ে পড়ে যাচ্ছেন, আপনি প্লেসমেন্ট থেকে চলে যাচ্ছেন। মানে আপনি মুভি দেখবেন, নাটক দেখবেন, ট্যুরে ঘুরবেন। যারা আমাকে প্রশ্ন করছেন স্যার 5 তারিখ থেকে শুরু করা যায় না, আমি একটু ট্যুরে গিয়েছি, এটা আপনার সমস্যা। আপনি ট্যুরে গেছেন, আপনি মুভি দেখতেছেন, আপনি ড্রামা দেখতেছেন, সেটা আপনার ব্যাপার। এখানে আপনার জন্য অন্য কোনো কারো প্রবলেম হবে না। কারণ আমরা বলেছি প্রতিটা সাকসেস স্টোরির সাথে একটা সাকসেস ড্রিম এখানে থাকে। সো আপনি নিজেকে যদি তুলে না ধরতে পারেন, কখন আপনি সাকসেস স্টোরি বলতে পারবেন না যে সে এত চড়ায়া উচ্চয়া এত মানুষের মানে প্রবলেমে ফেস করে আজকে এই বয়সে। আমি বলি আমার প্রবলেমের কোনো শেষ নেই। আমার হচ্ছে পার্সোনাল লাইফের প্রবলেম, আমার ফিনান্সিয়াল প্রবলেম। এখন 30 বছর মানে কি একটা লাইফ, একটা মানুষের জীবনের প্রায় 40% শেষ। ওই অবস্থা থেকে উঠে আসা, আপনার যদি অতটুকু পরিমাণ ধৈর্য না থাকে, স্ট্যান্ড না থাকে, আপনি পারবেন না। তো ভাই হতাশ হবেন না। ভালো, আপনি যে যে সেক্টরে যান না কেন, এই সেক্টরে আসতে হবে এমন কোনো, আপনি যে সেক্টরে যান না কেন, প্রত্যেক সেক্টরের জন্য আপনি আপনার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন, দেখবেন লাইফে সফল হবেন ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনেকক্ষণ কথা বলেছি, চেষ্টা করেছি, আর এই মানুষটার গল্পটা শোনা সবাইকে আমি বলেছিলাম যে হতাশ হবেন না, আমরা ইনশাল্লাহ সব সেক্টর নিয়ে কাজ করি। কোনো বয়স সীমা একটা মানুষের ক্যারিয়ারটাকে আটকে রাখতে পারে না। সো আমরা আমাদের কথা রেখেছি, ইনশাল্লাহ আমাদের স্টুডেন্টরা যেখানেই যাবে আমাদের সম্মান অক্ষুণ্ণ রাখবে। আপনারা যারা আমাদের নেক্সট ব্যাচে আসার জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন, ওয়েলকাম। আমাদের আর বেশি দিন সময় নেই। আমরা যেহেতু আজকে 10 তারিখে পা দিয়েছি, 15 তারিখ মানে 15 তারিখ কারোর জন্য অপেক্ষা করা হবে না। ইনশাল্লাহ আমরা এভাবেই সততা এবং নিষ্ঠার মাধ্যমে আমরা এভাবে এগিয়ে যাব। আমাদের জব প্লেসমেন্টের সাকসেস স্টোরি প্রতিটা মুহূর্তে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ। সো জবাবদিহিতার মধ্যে দিয়ে আমরা টিকে থাকবো, এটাই আমরা বিশ্বাস করি। আমরা সবসময় বলি উই উইল উইন, নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি ইনশাল্লাহ, তাই নাকি? ইয়েস, অবভিয়াসলি। এটা আমরা সবসময় বিশ্বাস করি। আমরা জিতবই আমরা যদি আমাদের স্টুডেন্টদেরকে ওই জায়গায় তৈরি করতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আমাদের সাথে কানেক্ট ছিলেন, আমাদের লাইভে ছিলেন, অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার মাধ্যমে একটা মানুষ ভালোভাবে জানবে, শিখবে, তার দোয়ায় আপনি অনেক দূর চলে যাবেন। তো সবার কাছে আমাদের এতটুকু আহ্বান থাকবে। ঠিক এই কথার মধ্য দিয়ে আজকে এপিসোড, আমাদের এই লাইভ সেশন সাকসেস স্টোরি নিয়ে আমরা আজকে এখানে শেষ করছি। আগামী এপিসোড শুক্রবারে কিন্তু দেখা হচ্ছে আমাদের আরেকজন সাকসেস স্টোরি স্টুডেন্ট নিয়ে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তোমারটা দিয়ে শেষ করে দাও। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ, যাতে আমি আমার ক্যারিয়ারটাকে আরও ভালোভাবে ডেভেলপ করতে পারি উইদাউট এনি প্রবলেম। কারণ আমি যে প্রবলেমগুলো ফেস করে আসছি, এটা একটা নর্মাল মানুষের ব্যাপার, মানে জন্য টিকে থাকার সেটা মুশকিল। হ্যাঁ, সো যাতে ইন ফিউচারে এই ধরনের আর কোনো প্রবলেম আমার ফেস না করতে হয়, ওই জন্য আমাকে দোয়া করবেন যাতে আমি আমার ক্যারিয়ারটাকে আরও সামনের দিকে আগায় নিতে পারি। ইনশাআল্লাহ আমাদের দোয়া থাকবে, টেকনোলজি পল্লীর পক্ষ থেকে সবসময় বেস্ট উইশেস থাকবে। সো টিল দেন টেক কেয়ার, দেখা হবে ইনশাআল্লাহ আগামী এপিসোডে। আসসালামু আলাইকুম।